আচ্ছা, তা এইবার তাহলে তোমার সরল দোলকের এনার্জিটা কিন্তু বের করে দিই। তাহলে টোটাল এনার্জির রাশিমালা আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ½ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, এই পর্যন্ত বলা হয়েছে। তাহলে সরল দোলকের ক্ষেত্রে কি হবে, তার কারণ সরল দোলকের ক্ষেত্রে ওমেগা কি তুমি জানো না, সুতরাং ওমেগাকে আমাদের কথাটা হচ্ছে যে শক্তির রাশিমালা ওটাই, কিন্তু সরল দোলকের ক্ষেত্রে প্রচলিত টার্মগুলো আকারে তোমার শক্তিটাকে লিখে দিতে হবে, তাই না? দেখ, তাহলে টোটাল এনার্জি এইটাই থাকবে ½ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। আবার আমাদের সরল দোলকের ক্ষেত্রে এই ফর্মুলাটা করানো হলো, t ইকুয়াল টু 2 পাই রুট ওভার a, আমরা বড় এল লিখেছি, এটা বড় এল দিচ্ছি, বড় এল বাই জি, তাই তো? আবার এটাও সবার জ্ঞাত রাশি t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তার মানে বলা যেতে পারে 1 বাই ওমেগা ইকুয়াল টু রুট ওভার এল বাই জি, তাই তো নাকি? এখান থেকে এইটা মন্তব্য করা যেতে পারে যে 1 বাই ওমেগা ইকুয়াল টু রুট ওভার এল বাই জি, বা ওমেগা ইকুয়াল টু জি বাই এল, তার বর্গমূল হবে না? তার মানে এনার্জি ই m তো তোমার জানা রাশি, পিণ্ডের ভর, ওটা তো দাঁড়িপাল্লায় ওজন বা তুলা যন্ত্রে ওজন করে নেওয়া যাবে। এ মানে বিস্তার, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ কতটা এলো স্কেল দিয়ে মেপে নেওয়া যাবে, কিন্তু ওমেগাটাই বললাম আননোন রাশি ছিল। তাহলে এইবার ওমেগাকে লিখতে হবে যে রুট ওভার জি বাই এল, লিখলেই হয়ে যাবে, তাই হবে না? তার মানে জি বাই এল রুট ওভার তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, সুতরাং ইকুয়াল টু এম জি স্কোয়ার বাই 12। এটাই হচ্ছে তোমার সরল দোলকের টোটাল এনার্জি, হবে না? সুতোর টান কত, আমি ম্যাক্সিমাম টানটা তোমায় দেখাচ্ছি। সুতোর টান দেখো, দেখো নিচের দিকে একটা ফোর্স এমজি কাজ করবে, আর সার্কুলার ট্রাকে চলছে, তার জন্য নিচের দিকে আরেকটা, কেন্দ্রের বিপরীত দিকে একটা, কি এই পয়েন্টে যখন আছে এই বরাবর তোমার অপকেন্দ্র বলটা কাজ করবে, দেখো, আর এই বরাবর এমজি, তাহলে এদের দুজন লোভ দিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম তাহলে কত হবে, দুটো ভেক্টরের ম্যাক্সিমাম মান কত হয়, ভেক্টরদের যোগফলের সঙ্গে সমান। তাহলে এই জায়গাতে দেখো ম্যাক্সিমাম টান এসে যাবে, নিচের দিকে এমজি, আবার কেন্দ্র এদিকে তার ঠিক বিপরীত দিকে অপকেন্দ্র বল, অর্থাৎ এফ ম্যাক্স ইকুয়াল টু কত হবে, mg প্লাস m ওমেগা স্কোয়ার আর, আর মানে আমরা ক্যাপিটাল এল বলছি। এই বৃত্তের ব্যাসার্ধ পথে সে ঘুরে চলছে, তো হবে না? যে বৃত্তপথে চলছে সেই বৃত্তের ব্যাসার্ধটা কত, এর কার্যকর দৈর্ঘ্যের সঙ্গে সমান, নাকি না? বুঝতে পারলে না? এইবার এই মানটা একটু নির্ণয় করে নেব, যে এই তো এই বৃত্তের ব্যাসার্ধ পথে চলছে, এই বৃত্তপথ বরাবর চলছে, তো এইটা তো এই ব্যাসার্ধ, তাহলে তোমার অপকেন্দ্র বলের রাশিমালা কি, m ওমেগা স্কোয়ার এল বা m ভি স্কোয়ার বাই আর, ওইটাই লিখছি, m ভি স্কোয়ার বাই এল, হবে না? এইবার দেখো m যেটা জ্ঞাত রাশি, ভিটাকে একটু অন্যভাবে নির্ণয় করতে হবে। তাহলে অলরেডি তোমার আমাদের গতিশক্তির রাশিমালা হচ্ছে ½ m ভি স্কোয়ার ইকুয়াল টু ½ m ভি স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হবে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে m এটা বাতিল হয়ে যাবে, তার মানে m ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, ওমেগা মানে এখানে লেখা আছে দেখো রুট ওভার জি বাই এল, লিখে দিচ্ছি 1 বাই ওমেগা থেকে শুধু ওমেগা করে দিচ্ছি, রুট ওভার জি বাই এল। তাহলে ওমেগা স্কোয়ার রাশিটা তারা লিখতে হচ্ছে না, লিখতে হবে জি বাই এল ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো প্রচলিত টার্ম এসে গেছে এগুলো, তাই না? কারণ ভি মাপার থেকে তোমার
ऑलरेडी बातिल हो गया, खत्म हो गया। हाँ এম ভি স্কোয়ার, তাহলে এখানে কাটছি না, এম ভি স্কোয়ারটা আমাকে লিখতে হবে, তাহলে এখানে ওমেগা স্কোয়ার, তাহলে এমটা থেকে যাবে এম জি বাই এল হবে। তাহলে এই মানটাকে এখানে পুট করছি, তার মানে এফ ম্যাক্স ইকুয়াল টু এম জি প্লাস এম ভি স্কোয়ার, মানে এম জি বাই এল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে নাকি? দেখো তো হবে, আবার একের দিকে কোথায় হবে? হবে। এইবার এমজিটা কমন নিয়ে নাও, এটাই হবে ম্যাক্সিমাম সূত্র, ম্যাক্সিমাম ফোর্স এমজি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম সূত্র টান। ঠিক আছে, এরপর তোমার ঠিক আছে থাক না, তাই বলবে। তাহলে এরপর তোমার আছে যে সরল দোলকের 4টে সূত্র আছে। সরল দোলকের 4টে সূত্রর মধ্যে প্রথম সূত্রটাকে বলা হয় যে সমকাল সূত্র। সমকাল সূত্রে কি বলা আছে, যে বলছে যে কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির কম হয় তাহলে সরল দোলকের দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে। মানে নাকি এইখান থেকে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কৌণিক সরণ। এফ যখন ম্যাক্স তখন তো মানে ওটা তো সাম্যাবস্থায় আছে। হ্যাঁ, সাম্যাবস্থা টানটাই ম্যাক্সিমাম। এক্স মান তো 0 বলো, এক্স মান 0 না? সাম্যাবস্থায় হ্যাঁ এক্স এর মান 0 হবে, তো বসিয়ে দেবে, তাহলে তো লেখা কি আছে? লিখতে হবে না, এ স্কয়ার বাই এক্স স্কয়ার লিখে দেবে। ঠিক আছে, গতিবেগের মান সেইভাবেই আসবে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কি বলছিলাম জানো? 4 ডিগ্রি। হ্যাঁ, কৌণিক বিস্তার তাহলে যদি 4 ডিগ্রি বা তার কম হয়, সরল দোলকের দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না। এই কথাটার অর্থ, তুমি দোলকটাকে এখান থেকে এখানে 1 ডিগ্রি টেনে ছেড়ে দিলে, একবার দুলতে যে সময় লাগবে, 2 ডিগ্রি কোণ করে টেনে দিলেও একবার দুলতে সেই সময়ই লাগবে, 3 ডিগ্রি টেনে ছেড়ে দিলেও সেই সময়ই লাগবে, 4 ডিগ্রি টেনে ছেড়ে দিলেও সেই সময়ই লাগবে, 5 টানলে আর সেটা হবে না। সেই জন্য এটা ল যে 4 ডিগ্রি কৌণিক বিস্তার যখন 4 ডিগ্রি কমায় তখন এই নিয়মটা প্রযোজ্য, যে সরল দোলকের দোলনকাল তোমার বিস্তারের উপর নির্ভর করে না। 2 নম্বর সূত্র দেখো, অলরেডি আমরা এই ফর্মুলাটাকে এস্টাবলিশ করেছি, P ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই জি করেছি তো। 2 নম্বর সূত্রকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র, সেটা বলা যায় T প্রপোর্শনাল টু রুট ওভার L। কখন না, when G ইকুয়াল টু কনস্ট্যান্ট। G ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি নির্দিষ্ট স্থানে, তাহলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার ক্যাপিটাল এ, আমি স্মল লিখেছি, কার্যকর দৈর্ঘ্য, তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। কি বলো? 3 নম্বর সূত্র দেখো, T প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার G when L ইকুয়াল টু কনস্ট্যান্ট। L ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, কোন নির্দিষ্ট সরল দোলকের দোলনকাল উহার উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে। আর 4 নম্বর সূত্র বলছে যে ভরের সূত্র, কোন নির্দিষ্ট সরল দোলকের দোলনকাল পিণ্ডের উপাদান বা ভর ইত্যাদির উপর নির্ভর করে না। তার মানে কি, পিণ্ডের উপাদান মানে দোলকটা যদি এটা লোহা দিয়ে তৈরি হলো একবার তুলতে যা সময় লাগবে, তামা দিয়ে তৈরি হলো তাই সময় লাগবে, কাঁচ দিয়ে তৈরি হলো তাই সময় লাগবে। ভরের উপর নির্ভর করে না মানে এই উপাদানটা যদি 2 কেজি হয় একবার তুলতে যা সময় লাগবে, 1 কেজি হলেও সেই সময় লাগবে, 10 কেজি হলেও সেই সময় লাগবে। কথাটা বুঝতে পারলে না? হ্যাঁ, দোলনকালটা পিণ্ডের উপাদান বা ভরের উপর নির্ভর করে না, এটাকে বলা হয়
পরের সূত্র। তাহলে এর উপর ভিত্তি করে দেখো এই রকমের তোমার একটা প্রশ্ন দেখার পর শুনবে যে একটা দোলক আছে, দুটো দোলক আছে, একটা দোলকের পিণ্ডটা, দুটো দোলকেরই পিণ্ডটা গোলকাকার, কিন্তু দুটোরই ব্যাসার্ধ, পিণ্ডের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার করে, কিন্তু একটা হচ্ছে ফাঁপা আর একটা নিরেট। কার দোলনকাল বেশি হবে? সেম হবে। এরপর প্রশ্ন এসো ফাঁপা দোলকটা নিয়ে। এবার কথা, ফাঁপা দোলকটার অভ্যন্তর জলপূর্ণ আছে। ফাঁপা দোলকটা যদি জলপূর্ণ করে দেওয়া হয় তাহলে প্রথমে যা দোলনকাল ছিল ফাঁপার, পরেও কি তাই থাকবে? সেম থাকবে, তোমার ভরের বা উপাদানের উপর নির্ভর হয় না। পরবর্তী প্রশ্ন, ফাঁপাটার তলায় একটা ছিদ্র করে দেওয়া আছে, জল ধীরে ধীরে নির্গত হচ্ছে, কমছে, তো কি তাতে সেম থাকবে না। যত জল বেরোতে হবে, শুধু তোমার ভরটা ধরলে হবে না, যত জল বেরোতে থাকবে তত নিচের দিকটা ভারী হতে থাকবে, ভর কেন্দ্রটা তত নিচের দিকে, তাই থাকবে না? জলটা যত গোলক থেকে বেরোবে, গোলকের নিচের পোর্শনটা ভারী হবে না, উপর পোর্শনটা তো জল ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, গোলকের প্রতি একক আয়তনের ভরটা নিচের দিকে বাড়বে। এবার হলো কোথায় ফুটোটা করেছে না? ছিদ্র তলায়, প্রশ্নতে বলাই আছে। নিচে তো মেঝেতে জল পড়বে না, পড়ুক না, তো নিচের দিকে ভরটা কি করে? গোলকটা নিচের দিকে, একটা গোলকটা, এই তো জলটা তো এই জায়গায় অবস্থান করবে, তাহলে এই দিকটা তো হালকা হয়ে গেছে। কি বলছো? তাহলে নিচের দিকটা ভারী হতে থাকবে না, সুতরাং ভর কেন্দ্রের অবস্থান নিচের দিকে নামতে থাকবে। নামতে থাকলে কি হবে? কার্যকর দৈর্ঘ্যটা দেখো বাড়তে থাকবে। সুতরাং কার্যকর দৈর্ঘ্য যদি বাড়ে, টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, দোলনকাল বাড়বে। একেবারে যদি সম্পূর্ণ যেমন ফাঁকা হয়ে যাবে, আবার দোলনকাল আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে? হ্যাঁ, সুতরাং তোমার যদি ছিদ্র করে জল ফেলে দেওয়া হয় তাহলে এইভাবে দোলনকাল পরিবর্তন হবে। ঠিক আছে?